জঙ্গলের একটি গাছে টুনটুনি বাস করত। টুনি খুব সুন্দর একটি বাসা বানিয়ে রেখেছিল। সে সারাদিন তার বাসার দেখাশোনা করত। টুনটুনি খুবই পরিশ্রমী ছিল। সে সারাদিন খাবারের খোঁজে থাকত। সেই জঙ্গলে একটি বানরও বাস করত। সে সবসময় জঙ্গলে ঘুরে বেড়াতো। সে সারাদিন খেয়ে ও আরাম করে কাটিয়ে দিত। একদিন কি টুনটুনি, তোমায় যখনই দেখি তখনই তুমি কোনো না কোনো কাজে লেগে থাকো। মাঝে মাঝে আমাদের মতো মজা মাস্তি করলেও তো পারো। কি যে বলেন না বানর ভাইয়া, আমি তো বর্ষার জন্য খাবার আর বাসা তৈরি করে রাখছি। আপনিও আপনার বাসা মেরামত করে রাখেন, বর্ষার মৌসুম তো এসেই পড়ছে। হ্যাঁ, কিচ্ছুই আসবে না, আর যদি আসে তখন দেখা যাবে। এখন তো আমার মজ মাস্তির দিন। পরদিন টুনি খাবারের সন্ধানে যাচ্ছিল। পথে তার সাথে কাকের দেখা হয়। কি টুনি, কোথায় যাচ্ছ? এই তো কাক ভাই, খাবারের খোঁজে যাচ্ছি। ইদানিং দেখছি তুমি অনেক বেশি পরিশ্রম করছো। আপনি তো জানেনই কাক ভাই, বর্ষার মৌসুমে খাবার পাওয়া কত কষ্টকর, তাই আগে আগে খাবার জোগাড় করে রাখছি। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার সাথে বাস করা বানরটা দেখছি সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, শুধু খায় আর বিশ্রাম করে। বানর ভাইকে আমি অনেকবার বলেছি, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনে না। না শুনলে আর কি বা করার আছে। আচ্ছা টুনি, আমি গেলাম, পরে কথা হবে। আচ্ছা কাক ভাই, সাবধানে থাকবেন। ওইদিকে বানরের সাথে শিয়ালের দেখা হলো। কি বানর ভাই, শুনলাম মজা মাস্তি ভালোই করছো। তা আর করতে পারলাম কই, আমার পাশের ডালে একটা টুনি থাকে, সারাদিন আমাকে গান দেয়। টুনির পগর পগরের জন্য ভালোভাবে বিশ্রামও নিতে পারি না। তোমায় কত করে বললাম যে ওই টুনিকে আমার হাতে তুলে দাও, অনেকদিন ধরে ভালো পাখির মাংস খাই না। ওই টুনি যে চালাকের চালাক, তাকে ধরা এত সহজ না। আমাকে দিয়ে এত পরিশ্রমের কাজ হবে না। বুঝতে পেরেছি, তুমি যে অলসের অলস, তোমায় দিয়ে কিচ্ছু হবে না। কিছুদিন পর বর্ষার মৌসুম এসে পড়ে আর মুঘলধারে বৃষ্টি পড়তে শুরু করে। একদিকে টুনি তার বাসায় আরাম করে দিন কাটাচ্ছিল, অন্যদিকে বানর ঠান্ডায় কাঁপছিল। এটা দেখে টুনি জোরে জোরে হাসতে লাগলো। হা হা হা, দেখলে বানর ভাইয়া, আমি বলেছিলাম না বাসা তৈরি করে ফেলো, খাবার জমিয়ে রাখো, কিন্তু তুমি কিছুই শোনোনি। এবার বোঝো মজা, আমার সাথে যদি কাজ করতে তাহলে আজ বৃষ্টিতে ভিজতে হতো না। টুনির এসব কথা শুনে বানর অনেক রেগে যায় এবং রেগে সে টুনির কাছে এসে তার বাসা ভেঙে ফেলে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম দেখলেন তো, বানর কি করে টুনির বাসা ভেঙে ফেললো। অনেক দিন আগের কথা, সুবর্ণপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল, আর সে গ্রামের পাশে টুনি ও তার ফুটফুটে একটি বাচ্চা থাকতো। টুনির বাচ্চাটি ছোট ছিল বলে উঠতে পারত না। টুনি সকালবেলা বের হয়ে যা খাবার পেত, কিছু খাবার নিজে খেয়ে আর কিছু খাবার তার বাচ্চার জন্য নিয়েও আসতো। যদি কোনোদিন টুনি খাবার না আনতে পারতো, তাহলে দুজনেরই না খেয়ে থাকতে হতো। এভাবে টুনি ও তার ছোট্ট বাচ্চার দিন কাটছিল। হঠাৎ একদিন টুনির বাসার নিচে দুজন ছেলে দেখতে পেল। দুজনের হাতেই ছিল তীর, আর ছেলে দুইজন একজন আরেকজনকে বলছিল, দেখেছিস বন্ধু, কত সুন্দর দুইটা পাখি, যদি দুইটাকে ধরতে পারি তাহলে অনেক টাকা বিক্রি করতে পারবো। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এদের ধরবো কিভাবে? তীর মারলে তো মরে যাবে, আর মরা পাখি কি কেউ কিনবে? উল্টো আরো আমাদেরকে মারবে। সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু পাখি দুটোকে ধরবো কিভাবে? ধরতে গেলে তো উড়াল দিয়ে চলে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। আমরা এখন চলে গিয়ে অন্য শিকার করব, আর রাতে এসে চুপি চুপি গাছে উঠে মা আর বাচ্চা দুটোকেই ধরে ফেলবো। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো, আমরা রাতে আসবো। এখন তাহলে অন্য কিছু শিকার করতে যাই। এ কথা শুনে টুনি ভয়ে কাঁপতে শুরু করলো আর বলতে লাগলো, হে উপরওয়ালা, তুমি আমাকে কেমন বিপদে ফেললে? ছেলে দুজন তো রাতে এসে আমাকে আর আমার বাচ্চাকে ধরে নিয়ে যাবে, এখন আমি কি করব? কিছুক্ষণ কান্না করার পর টুনি সিদ্ধান্ত নিল এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে কোনো মানুষের ছায়া থাকবে না। আর টুনি সেটাই করলো।
সুবর্ণপুর গ্রাম ছেড়ে অনেক দূরে বনের কাছে চলে গেল, যেখানে কোনো মানুষের ছায়াও নেই। সেখানে যাবার কিছুক্ষণ পরেই একটি সুন্দর পরী দেখতে পেল। পরীটা টুনিকে নতুন দেখে জিজ্ঞেস করলো, কে তুমি? কোথা থেকে এসেছো? আগে তো কখনো দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে চিনবেন না। আমি এখন থেকে এখানেই থাকবো। আর আপনি কে? ওইদিকে কোথায় যাচ্ছেন? আমি হলাম মায়াপুরী, আর আমি সামনের নদীতে পানি খেতে যাই। ওই নদীর পানি না খেলে আমার তৃপ্তি আসে না। এ বলে মায়াপরী সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গেল। সারা রাত ভোর বৃষ্টি হলো, বৃষ্টি থামছিলই না। আর এদিকে টুনি খাবার জোগাড় করতে বের হতে পারছে না। দুদিন হয়ে সেই বৃষ্টি থামছেই না। এদিকে টুনির বাচ্চা বলছে, মা, আমি আর পাচ্ছি না, না খেতে পেলে তো আমি মরে যাব। টুনি কান্না করছিল। এমন সময় সে পরীটি যাচ্ছিল। টুনিকে কান্না করতে দেখে পরী বলল, কি হয়েছে? টুনি কাঁদছো কেন? আমি আর আমার মেয়ে দুদিন ধরে না খেয়ে আছি, আর কিছুক্ষণ থাকলে তো আমার মেয়ে মরেই যাবে, এই জন্য কাঁদছি। এই বৃষ্টির মধ্যে কোথা থেকে খাবার জোগাড় করব? পরি একথা শুনে টুনিকে বলল, তুমি আমার সাথে আসো। পরিরাজ্যে বৃষ্টি নেই, তুমি সেখান থেকে খাবার নিয়ে আসতে পারবে। টুনি পরীর সাথে চলে গেল, আর পরীর রাজ্য থেকে খাবার নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়ালো। এভাবে যতদিন বৃষ্টি ছিল, পরীর সাথে গিয়ে পরী রাজ্য থেকে খাবার নিয়ে আসতো। আর কোনো বিপদ হলেই পরী এসে টুনিকে সাহায্য করত। এভাবে টুনি অনেক ভালোভাবে দিন কাটাতে লাগলো। এক গাছে বাসা বেঁধে থাকতো টুনি ও টোনা। একদিন টুনি তার বাসায় দুটি ডিম পাড়ল। তারা খুব সুখে শান্তিতে বসবাস করছিল। হঠাৎ করে একদিন টোনা মারা গেল, আর টুনি একা হয়ে গেল। তারপর থেকে টুনি একা একাই ঘুরে বেড়াতো। টুনির বাসা থেকে একটু দূরে একটা মৌমাছির চাক ছিল, আর মৌমাছিরা দলবদ্ধ হয়ে বসবাস করত, আর তারা অনেক সুখে শান্তিতেই ছিল। মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে আসতো, টুনি তখন তাদেরকে খুব বিরক্ত করত। মৌমাছিরা তখন তাদের রানীকে এসে বলল, রানী, মহারানী, টুনি আমাদের খুব বেশি বিরক্ত করে। আমরা আজ যখন মধু সংগ্রহ করার জন্য ফুলে ফুলে ঘুরছিলাম, টুনি সেখানে এসে আমাদের তাড়িয়ে দিয়েছে। আমরা মধু সংগ্রহ করতে যেখানেই যাই, টুনি আমাদের পিছনে পিছনে যায় আর আমাদের খুব বেশি বিরক্ত করে। টুনির কোনো বন্ধু নেই তো, তাই টুনি তোমাদের বন্ধু হতে চায়। এমনও তো হতে পারে, তাই না? এরপর টুনির সাথে তোমাদের দেখা হলে তোমরা টুনিকে দেখে না পালিয়ে তোমরা তার সাথে কথা বলবে, কেমন? ঠিক আছে মহারানী। টুনি একটা গাছের নিচে বসেছিল, আর কয়েকটা মৌমাছি সে পথ দিয়ে উড়ে যাচ্ছিল। টুনির মনে হয় মন খারাপ, চলো আমরা টুনির ওইখানে যাই। টুনির বন্ধু, কি হয়েছে তোমার? আহা, বদমাস মৌমাছির দল, দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছিলাম? ও, আমরা তো ভেবেছিলাম তোমার মন খারাপ। কি হয়েছে টুনি বন্ধু? কত বড় সাহস, তোরা আমাকে বন্ধু বলিস? তোদের মতো ছোট মৌমাছির দল হবে কিনা আমার বন্ধু? তোরা এ কথা ভাবলি কি করে যে আমি তোদের বন্ধু হব? এইমাত্র আরামের ঘুম নষ্ট করে এখন আবার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস? বদমাশের দল, বের হয় এখান থেকে। মৌমাছিরা তখন তাদের রানীর কাছে এসে বলল, রানী, মহারানী, টুনি আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে। কেন? তোমরা কি টুনির সাথে প্রথমে বাজে ব্যবহার করেছো? না, তবে টুনি গাছের নিচে বসেছিল আর আমরা ভেবেছিলাম টুনির মন খারাপ, তাই কথা বলতে গিয়েছিলাম আর তার বন্ধু হতে চেয়েছিলাম। টুনি আমাদের সেখান থেকে বের করে দিয়েছে। টুনি মনে হয় ইচ্ছে করে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। সে গাছের নিচে আরাম করছিল আর তোমরা তার আরাম নষ্ট করেছো, তার ঘুম ভেঙে দিয়েছো। তাই টুনি রেগে গিয়ে তোমাদের সাথে বাজে ব্যবহার করেছে। তোমাদের কাঁচা ঘুম যদি কেউ ভেঙে দিত, তোমাদের কি রাগ হতো না বলো? হ্যাঁ মহারানী, আপনি ঠিক বলেছেন। কয়েকদিন পর টুনির ডিম ফুটে ছানা বের হলো। টুনি প্রতিদিন তার ছানার জন্য খাবার খুঁজে আনতো। একদিন টুনির ছানার জন্য সে খাবার খুঁজে আনতে গেল, আর টুনির ছানা বাসায় একাই ছিল। হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল, আর পাশের ঝোপে ছিল এক দুষ্টু পাজি শিয়াল। সে টুনির ছানাটিকে দেখে বলল,
আরে বাহ, কি মজা! এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। আজ তো আমার কপাল খুলে গেল। হি হি হি। যাই, এটা দিয়ে আজকের নাস্তাটা করে ফেলি। এ বলে শিয়াল টুনির ছানাটিকে নিয়ে যাচ্ছিল, আর তখন মৌমাছির রানী সেটাকে দেখলো। বন্ধুরা, দেখো টুনির ছানাটিকে অসহায় পেয়ে দুষ্টু শিয়াল তাকে নিয়ে যাচ্ছে। চলো আমরা তাকে উদ্ধার করি। তখন মৌমাছির দল এসে শিয়ালকে কামড়াতে থাকলো, আর শিয়াল টুনির ছানাটিকে সেখানে ফেলে পালালো। টুনি ততক্ষণে তার বাচ্চার খাবার নিয়ে চলে এসেছে, আর টুনি দেখে তার ছানা মৌমাছিদের সাথে খেলা করছে, আর সে শিয়ালকেও সেখান থেকে পালিয়ে যেতে দেখে। আমার ছানা এখানে কিভাবে আসলো? তোমার ছানাকে শিয়াল মুখে নিয়ে যাচ্ছিল। আমরা শিয়ালকে আক্রমণ করে তার হাত থেকে তোমার সোনামণিকে বাঁচাই, আর তখন থেকে মৌমাছিদের সঙ্গে তোমার ছানা খেলছে। আর যদি তোমরা না থাকতে তাহলে আমার আদরের ছানাটির যে কি হতো। তোমরা সবাই মিলে আমার ছানাটিকে বাঁচিয়েছো, অথচ কিছুদিন আগেও ওদের সাথে বাজে ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে আমার ছানাকে শিয়ালের হাতে ছেড়ে দিতে পারতে, কিন্তু তোমরা আজ আমার ছানাকে বাঁচিয়ে প্রমাণ করে দিলে তোমরাই আমার সত্যিকারের বন্ধু। এরপর টুনি আর মৌমাছিদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, আর তারা একই গাছে বসবাস করতে লাগলো। আমি কত ভাগ্যবান, কত সুন্দর ফুল আমার বাসার পাশে ফুটেছে, আর আমি তা জানিই না। ফুলের গানে পুরো জঙ্গল আকুল হয়ে গেছে, এই ফুলের সুগানে আকাশও মুগ্ধ হয়ে গেছে। যদি এই ফুল আমার সাথে বন্ধুত্ব করতো। আমি তোমার পাশেই বাস করি, তোমার কি ভালো লাগবে যদি আমি শুধু তোমার জন্যই গান গাই আর তোমার জন্যই কিচিরমিচির করি? আমি তোমায় আজকেই প্রথম দেখলাম, আর আমার মনে হলো কেমন হয় যদি আমি তোমার সাথে বন্ধুত্ব করি। তুমি অনেক সুন্দর, আমিও একা বিরক্ত হই, আমার ভালো লাগবে তোমার সাথে বন্ধুত্ব করতে। আর এভাবেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। টুনি প্রতিদিন সেই ফুলের কাছে আসতো আর জঙ্গলের সকল গল্প শোনাতো এবং তার জন্য গান গাইতো এবং রোজ তার সুঘ্রাণে টুনিকে বিমোহিত করত। এভাবেই দিন পার হতে লাগলো। আজকে আমায় কি আবার কিছুটা খাবার দেবে? অনেক ক্লান্ত ছিলাম তো, তাই জঙ্গলে যেতে পারিনি, আর খিদেও অনেক লেগেছে, তাই চিন্তা করলাম তোমার কাছে আসি। এটা তুমি সবসময় বলো, তোমার তো এটা অভ্যাস হয়ে গেছে, তুমি তো প্রতিদিন এমন করেই যাচ্ছ। কিন্তু অনেক হয়েছে, আর না, আজকে থেকে আমার কাছে আর খাবারের জন্য আসবে না, আর আমার কাছে আর কোনো খাবার নেই তোমাকে দেওয়ার জন্য। কাক রেগে সেখান থেকে চলে যায়। মিথ্যাবাদী টুনি কত অহংকার করে! কি এমন চেয়েছি? শুধু কয়েকটা খাবার, এজন্য আমায় কত অপমান করলো। কাক নিজে নিজে এসব কথা টুনির ব্যাপারে চিন্তা করতে লাগলো। তোমায় এর শাস্তি পেতেই হবে। আমার সততা তুমি সহ্য করতে পারবে না। কি করে করা যায় এসব? হ্যাঁ, এবার তুমি বুঝবে মজা। যখন তোমার বন্ধু রোজ তোমার দিকে ফিরেও তাকাবে না, আমিও দেখবো যে কি করে তোমার আর রোজের বন্ধুত্ব টিকে থাকে। কাক এসব চিন্তা করতে লাগলো যে কিভাবে টুনি ও রোজের বন্ধুত্ব নষ্ট করা যায়। তখন সে রোজের কাছে যায়। কি করছো রোজ? তুমি দেখছো না আমি আমার সুগান ছড়াচ্ছি? কিন্তু তুমি এখান থেকে যেতে পারো, তোমাকে আমার ভালো লাগে না। আমার বন্ধুত্ব শুধু টুনির সাথে, আমার গর্ব হয় আমার বন্ধুর সৌন্দর্যের উপর। অনেক ভালো কথা তো তুমি ঠিকই বলেছো যে তোমার সাথে আমার বন্ধুত্ব মানায় না। আমি হলাম কালো কাক, আর তুমি হলে বিশাল সৌন্দর্যের অধিকারী। তোমার সুবাস তো জঙ্গলে বিমোহিত হয়। প্রত্যেকটি পাখি তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, কেননা তুমি আসলেই অনেক সুন্দর। এই তো কাল তোতা আসে আমার কাছে, বলেছিল তাকে তোমার কাছে নিয়ে আসতে। ও তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল, কিন্তু আমি ওকে তাড়িয়ে দিয়েছি এই বলে যে রোজ যতটা সুন্দর তার কাছে তুমি কিছুই না। সত্যি কি তোতা এসেছিল? হ্যাঁ, কিন্তু এটা তো বড় কথা না। সব পাখি তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, আর তুমি কিনা শুধু টুনির সাথে বন্ধুত্ব করে আছো।
তুমি কি জানো তুমি আসলে কতটা সুন্দর? না, আমি হয়তো এতটাও সুন্দর না। তুমি আসলে কতটা সুন্দর তা যদি তুমি জেনে যাও তাহলে তুমি এই টুনির দিকে ফিরেও তাকাবে না। এই বলে কাক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে আসে। আমি কি অনেক বেশি সুন্দর? হ্যাঁ, তুমি অনেক সুন্দর। তোমার থেকেও বেশি সুন্দর? হ্যাঁ, তুমি অনেক বেশি সুন্দর। আজ কাক এসে আমায় বলল তোতা এসেছিল তার কাছে আমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু আমি তো তোতার থেকে অনেক সুন্দর, তাই কাক তাকে মানা করে দিয়েছে। আচ্ছা, হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না। আজ রোজ সারাদিন টুনিকে নিজের সৌন্দর্য নিয়ে প্রশ্ন করতে থাকে। কথা শেষে টুনি সেখান থেকে চলে আসে। পরদিন কাক রোজের সামনে আয়না রাখে আর বলে, যদি আমি এটা প্রমাণ করতে পারি যে তুমি টুনি থেকেও বেশি সুন্দর তাহলে কি তুমি টুনির সাথে কথা বলা ছেড়ে দেবে? কাক রোজের উত্তর না শুনে তাকে বলে আয়নায় তাকাতে। এত সুন্দর? এটা কি সত্যি আমি? আমি তো অনেক সুন্দর, আমি তো এমন কখনো ভাবিনি। রোজ তার চেহারা আয়নায় দেখে আর তার মধ্যে অহংকার চলে আসে। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আমার এসব ভালো লাগছিল না যে তোমার বন্ধুত্ব টুনির সাথে হোক। তো তাকে আর আসেনি আমার সাথে বন্ধুত্ব করতে? সে তো আগামীকাল আবার আসবে, তুমি চাইলে তাকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তুমি তাকে অবশ্যই নিয়ে আসবে। তারপর কাক সেখান থেকে চলে আসে আর রোজ এখন পুরোপুরি কাকের কথা বিশ্বাস করতে থাকে। কাক তোতার কাছে যায়। আমাকে টুনি অনেক অপমান করেছিল, আর তুমি তো জানোই রোজ আর টুনির মধ্যে কত গভীর বন্ধুত্ব। শুধু আমার একটু প্রতিশোধ দিতে হবে, তাদের মধ্যে আমার ঝগড়া লাগাতে হবে। প্রায় সব কাজ তো আমি করেই ফেলেছি, শুধু তুমি একটু আমার সাথে চলো। আর তুমি শুধু রোজকে বলো যে তুমি তার সাথে বন্ধুত্ব করতে চাও আর তুমি তাকে তোমার সাথে নিয়ে যেতে চাও। পরদিন সকালে তারা রোজের কাছে আসে। আমি তোমার সৌন্দর্যের প্রশংসা করি আর এই জন্য তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এর মধ্যে টুনিও সেখানে চলে আসে। রোজ, এ আবার কে? সে আমার বন্ধু এবং সে অন্য জঙ্গল থেকে আমার সাথে দেখা করতে এসেছে। তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে রোজ? কেন না, আমার অনেক ভালো লাগবে তোমার সাথে যেতে। না রোজ, আমি তোমায় এমন করতে দেব না, তারা তোমায় মেরে ফেলবে। এসব কাকের ষড়যন্ত্র। আমি তাকে বকেছিলাম না আমার কাছে খাবারের জন্য আসায়। তুমি কে হও যে আমায় আটকাবে? আমার সৌন্দর্য তোমার জলে, তাই না? তুমি শুধু এটাই চাও যে আমি শুধু তোমার সাথেই বন্ধুত্ব করি। আমি জেনে গেছি আমি আসলে কতটা সুন্দর, যার জন্য তুমি যতই আমার সৌন্দর্য দেখে জ্বলো না কেন তাতে কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, সবাই কখনো বন্ধু হয় না এবং সবার সাথে বন্ধুত্ব করা যায় না। তুমি আজকে আমায় অনেক কষ্ট দিলে, আমায় দুঃখী করলে, কিন্তু তারপরও আমি এটাই চাইবো যে তুমি সবসময় সুখে থাকো। তারপর টুনি সেখান থেকে চলে যায়। দেখেছো সে তোমায় দেখে কতটা হিংসা করে। আচ্ছা, আমাদের আবার কাল দেখা হবে। পরের দিন কাক আবার রোজের কাছে আসে। যদি তোমার কোনো সমস্যা না হয় আমি তোমার জঙ্গলের ওই পারে নিয়ে যেতে পারি, সেখানে তোমার জন্য অনেক পাখি অপেক্ষা করছে। কি? আমার জন্য আরো পাখি অপেক্ষা করছে? হ্যাঁ, অনেক পাখি তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে আমি তোমার সাথে সেখানে যেতে চাই। তারপর কাক তাকে তুলে তার সাথে অন্য জঙ্গলে নিয়ে যায় এবং তাকে ফেলে দেয়। তুমি কি করছো? আমি এভাবে থাকলে তো মরে যাব। তুমি তো বলেছিলে আমাকে পাখিদের সাথে দেখা করি আবার আমায় নিয়ে যাবে। ধরে নাও মিথ্যা বলেছিলাম, হা হা হা। আমি টনির উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাকে কষ্ট দিতে চেয়েছিলাম, আর আমি তা ভালোভাবেই করতে পেরেছি তোমার আর টুনির বন্ধুত্ব নষ্ট করে। এবার যখন টুনি তোমায় আর দেখতে পাবে না তখন হয়তো সে কষ্টে মারাও যাবে, কারণ সে তোমায় অনেক ভালোবাসে। এই বলে কাক সেখান থেকে চলে যায়। যদি আমি এই পাজি কাকের কথা না শুনতাম তাহলে আমার আজকে এই দিন দেখতে হতো না। একদিন তো আমার মরতেই হতো, কিন্তু কতই না ভালো হতো যদি আমার শেষ নিঃশ্বাস আমার বন্ধুর সামনে নিতে পারতাম। রোজের চোখে অন্ধকার নেমে আসে। তার মনে অনেক কথা ছিল যা তার বন্ধু টুনির সাথে বলতে চেয়েছিল, কিন্তু সে এখন কিছুই বুঝতে পারে না যে
তার জন্য কি অপেক্ষা করছে, মৃত্যু নাকি অন্য কিছু। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে ভালো বন্ধুকে সবসময় সম্মান ও গুরুত্ব দেওয়া উচিত। মাঝে মাঝে অপরিচিত বন্ধু দ্বারা জীবনে অনেক বড় ক্ষতিও হতেও পারে। জঙ্গলের ছোট একটি গাছে বাস করত একটি টিয়া ও একটি কাক। কাক কালো ছিল বলে টিয়া সবসময় কালো কালো করে খোঁটা দিত আর সবসময় অপমান করত। টিয়া, তুমি কেমন আছো? আমি কেমন আছি তা জেনে তোর লাভ কি পাজি চড়ুই? যা ভাগ এখান থেকে, অযথাই বিরক্ত করতে আসিস। এভাবে ব্যবহার করছো কেন টিয়া? আমি তো অন্যায় কিছু করিনি। তুমি কেমন আছো তা শুধু জানতে চেয়েছি। তুমি এত অহংকার করছো কেন? কি রে, তুই তো বেশি পটর পটর করছিস। যাবি তুই, নাকি গালে কষে একটি থাপ্পড় লাগাবো? এভাবেই সব সময় টিয়া অন্য পাখিদের সাথে খারাপ ব্যবহার করত। দিন দিন তার অহংকার বেড়েই চলছিল। একদিন তার সামনে দিয়ে একটি মৌমাছির ঝাঁক যায়। ও টিয়া, তুমি কি এদিক দিয়ে একটি মৌমাছির ঝাঁক যেতে দেখেছো? আমি আমার সাথীদের হারিয়ে ফেলেছি, কোথাও তাদের খুঁজে পাচ্ছি না। এদিক দিয়ে যদি তারা না যায়, তাহলে আমাকে জঙ্গলের অন্য পথ দিয়ে যেতে হবে। তাই দয়া করে আমাকে কি বলবে যে মৌমাছির ঝাঁকটি এদিক দিয়ে গিয়েছে কিনা? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে তোরা কখন এদিক দিয়ে আসবি যাবি তার খবর রাখবো। এমনিতেই মেজাজটা অনেক খারাপ, বিরক্ত করিস না তো। মেজাজটা আরো গরম হলে কিন্তু তোরও খবর আছে। টিয়ার কথা শুনে মৌমাছি অনেক অবাক হলো। তারপর সে সেখান থেকে চলে গেল। পথে মৌমাছির সাথে টুনির দেখা হলো। আরে মৌমাছি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আর বলো না টুনি, হঠাৎ করে আমি আমার সাথীদের হারিয়ে ফেলেছি। অনেক খুঁজেও তাদের পাচ্ছিলাম না। তাই টিয়াকে জিজ্ঞেস করছিলাম এই পথ দিয়ে কোনো মৌমাছির ঝাঁক গিয়েছে কিনা। উপকার তো করলোই না, বরং কতগুলো কথা শুনিয়ে দিল। টিয়া পাখিটা বড্ড অহংকারী হয়ে গিয়েছে। যা হবার হয়েছে, তুমি মন খারাপ করো না। আমি এই পথ দিয়েই তোমার সাথীদের যেতে দেখেছি। কিছুটা সামনে গেলেই তুমি তাদের দেখতে পাবে। তুমি অনেক ভালো টুনি, তোমার মতো কেন যে সবাই এত ভালো হয় না। ভালো খারাপ নিয়েই তো পৃথিবী। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি তাড়াতাড়ি যাও, না হলে তাদের আবার হারিয়ে ফেলবে। ঠিক আছে টুনি, ভালো থেকো। পরের দিন টুনি টিয়ার সাথে দেখা করতে গেল। আচ্ছা টিয়া, তুমি যে সবার সাথে খারাপ ব্যবহার করো তা কি ঠিক? ঠিক কি তোর থেকে শিখবো না কি রে পাজি টুনি? শোন, নিজের চরকায় তেল দে, আমায় গান দিতে আসিস না। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোমায় মোটেও গান দিতে আসিনি। আমি শুধু তোমায় এটা বলতে এসেছি যে তুমি যা করছো তা ঠিক না। তোমার এসব ব্যবহারে জঙ্গলের সব পশু পাখি খুব বিরক্ত। তাই বলছিলাম, তুমি চাইলে কিন্তু নিজেকে সংশোধন করতে পারো। আমি তোমার খারাপ চাই না, তাই তোমাকে এই কথাগুলো বললাম। শোন, তোর এই পক পক বন্ধ কর। তুই যে আমার সৌন্দর্য দেখে হিংসে করিস তা আমি ভালো করেই জানি। তুই বরং তোর চরকায় তেল দে, আমার ভালো চাওয়ার দরকার নেই। আমার ভালো আমি বুঝি। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার ব্যবহার তার চেয়ে বেশি খারাপ। আমি তোমার ভালো চাইলাম, কোথায় তুমি আমায় ধন্যবাদ দেবে তা না দিয়ে উল্টো আমায় কথা শোনাচ্ছ। আজকাল দেখছি ভালো চাইলেও দোষ। বাস, অনেক বলেছিস। আর না, আর একটা কথা বললে আমি তো মুখ টেনে ছিঁড়ে ফেলবো। যা এখান থেকে। তারপর টুনি সেখান থেকে চলে আসে। পথে তার সাথে ফড়িংয়ের দেখা হয়। আরে টুনি, তোমার মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আচ্ছা ফড়িং ভাই, তুমি বলো, কারো ভালো চাওয়াটা কি খারাপ? সে কি খারাপ হতে যাবে কেন? সেটা তো অনেক ভালো কাজ। কি হয়েছে সেটা তো খুলে বলবে। আর বলো না, আমি টিয়ার ভালোর জন্য তাকে কিছু ভালো পরামর্শ দিলাম, সে উল্টো আমার কথা শুনিয়ে দিল। ও আচ্ছা, এই ব্যাপার। দেখো তুমি একটা ভালো পাখি, তাই হয়তো টিয়াকে ভালো পরামর্শ দিতে গিয়েছিলে। কিন্তু তোমার এটা সব সময় মনে রাখা উচিত, সবাইকে সব পরামর্শ দেয়া যায় না।
এতে হিতে বিপরীত হতে পারে। তা তুমি ঠিকই বলেছো ফড়িং ভাই, তাকে উপদেশ দেওয়া উচিত যে উপদেশের মর্ম বোঝে। আচ্ছা ফড়িং ভাই, আমি তাহলে আসি। ঠিক আছে টুনি, ভালো থেকো। একদিন শিয়াল একটি হরিণকে তাড়া করে। হঠাৎ সে হরিণটিকে হারিয়ে ফেলে। এই যা, হরিণটাকে হারিয়ে ফেললাম। এই তো টিয়া পাখি তো দেখছি এখানেই আছে। যাই, ওকেই জিজ্ঞেস করি হরিণটাকে দেখেছে কিনা। কিন্তু ও তো অনেক অহংকারী। একটা কাজ করি, ওর অনেক প্রশংসা করে হরিণটাকে দেখেছে কিনা জানতে চেষ্টা করি। একটা পাখি এত সুন্দর হতে পারে তা তোমায় না দেখলে বুঝতেই পারতাম না টিয়া। আহা, কত সুন্দর কথা বললে। কেন যে পশু পাখিরা তোমায় পছন্দ করে না তা আমার বুঝে আসে না। যত সুন্দর তোমার গায়ের রং, তত সুন্দর তোমার কণ্ঠ। তোমার যত প্রশংসা করি ততই কম মনে হয়। তুমি ঠিকই বলেছ, আমি আসলেই অনেক সুন্দর। আমার থেকে সুন্দর কোনো পাখি আছে নাকি এই জঙ্গলে? না না, একদমই নেই। তা টিয়া, তুমি কি বলতে পারবে একটু আগে একটা হরিণ এদিক দিয়ে গিয়েছে কিনা? হ্যাঁ, গিয়েছে তো। একটু আগে একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এদিক দিয়ে যেতে দেখলাম। আচ্ছা, আমি তাহলে আসি। সে কি, ভালোই তো লাগছিল কথা বলে। আমার আর কি কি ভালো লাগে তা তো বলে গেলে না। যাক, একমাত্র শিয়ালই আমায় চিনতে পেরেছে। কিছুদিন পর টিয়া গ্রামের এক বাড়ির উঠানে শুকাতে দেওয়া মরিচের উপর বসে আছে। টিয়াকে দেখে কাক সেখানে আসে। এই তো বন্ধু, তোমায় বাসায় না পেয়ে এদিকে চলে এলাম। আমায় এত খোঁজ করছো কিসের জন্য? আর শোনো কাক ভাই, আমায় তুমি বন্ধু ভেবো না। তোমার মতো কালো আমার বন্ধু জানলে আমার অন্য বন্ধুরা আমায় নিয়ে মজা করবে। কাক মন খারাপ করে বলল, আমি দেখতে না হয় একটু কালো, এতে আমার তো কোনো দোষ নেই বন্ধু। তা আমি জানি না বাপু, কিন্তু আমি যারটার সাথে বন্ধুত্ব করি না, দেখতেই তো পারছো আমি কত সুন্দর, মুখটা কত মিষ্টি, ঠিক যেন রসগোল্লা। আর আমার গলার সুর ঠিক যেন মধু ঢালা। আর তোমাকে দেখো, কালো কুৎসিত। তোমাকে কি আমার সাথে বন্ধুত্ব করার শোভা পায় বলো তুমি? তুমি কি করে এত সুন্দর হলে টিয়া? সে কি আর এমনি এমনি হয়েছে নাকি? হলুদের গুঁড়ো, ভেষনের প্রলেপ, চালের গুঁড়ো সব মুখে মেখে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। রূপচর্চা না করলে কি মুখের সৌন্দর্য ফিরে পাওয়া যায় নাকি? আমিও যদি তোমার মতো এগুলা ব্যবহার করি, আমিও কি তোমার মতো এত সুন্দর হয়ে যাব? কয়লা দুলে কি আর ময়লা যায়? তুমি হাজার চেষ্টা করলেও আমার মতো সুন্দর হতে পারবে না। আর তুমি আমাকে বন্ধু বলা ডাকা বন্ধ করো তো। উফ, বিরক্তিকর। এই বলে টিয়া যখন উঠতে যাবে ঠিক তখনই দেখলো মরিচের ভেতরে ফাঁদ পাতা ছিল। তাতে তার পা আটকে যায়। কাকের পাও ফাঁদে আটকে যায়। ঠিক তখন সেখানে একটি লোক এসে বলল, আরে, এই ফাঁদে তো 2টো পাখি আটকেছে। বেশ তো, কিন্তু এ কি, এ তো দেখছি কাক। দূর, কাক দিয়ে কি করব? কিন্তু কাকের সাথে একটি টিয়াও দেখছি আছে। আরে বাহ, কি সুন্দর দেখতে। যাই, এটাকে খাঁচায় ভরে নিয়ে যাই। হাটিটাকে অনেক ভালো দামে বেচা যাবে। এই বলে কাকটাকে ছেড়ে দিয়ে টিয়াটাকে খাঁচায় বন্দি করে নিল। টিয়া তার সৌন্দর্য আর অহংকারের জন্য খাঁচায় বন্দি হলো। আজকের গল্পটি হলো একটি পরিশ্রমী টুনি ও অলস টোনাকে নিয়ে। জঙ্গলের একটি বড় গাছে তারা বাস করত। তারা সুখে শান্তিতে বাস করছিল। তারা সারাদিন নেচে গিয়ে মজা করে কাটাতো। টুনি ছিল অনেক সহজ ও সরল ও বোকা, কিন্তু টোনা ছিল অনেক চালাক ও কাজচোর। সে শুধু কাজে ফাঁকি দিত এবং সারাদিন ঘুমিয়ে থাকতো। টুনি ও টোনা সকালে উঠে খাবার সংগ্রহের জন্য যেত। একদিন তারা খাবার সংগ্রহের জন্য আবার বের হলো, কিন্তু কাছে দূরে কোথাও কোনো খাবার পেল না। খাবার খুঁজতে খুঁজতে তারা অনেক দূরে চলে গিয়েছে। তারপর তারা একটা ঘরে গিয়ে পৌঁছায়। তারা দেখে একটি পাত্রে চাল এবং আরেকটি পাত্রে ডাল ছিল। চাল ডাল দেখে টুনি বলে, টুনি, আজকে চাল ডাল দিয়ে খিচুড়ি বানালে কেমন হয়? তাছাড়া তুমি তো অনেক সুস্বাদু খিচুড়ি বানাতে পারো। কেন না,
আমাদের কাছে আর অন্য কোনো পথও তো নেই। এক কাজ করি, আমরা চাল ডাল ঠোঁটে নিয়ে বাসায় যাই, তারপর জঙ্গলে খিচুড়ি বানাবো। ঠিক আছে, এটাই করি। টোনাটুনি চাল ডাল নিয়ে এসে খিচুড়ি রান্না শুরু করলো। খিচুড়ির ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়লো। টোনা চালাক ও কাঠচোরের সাথে সাথে পেটুকও ছিল। খিচুড়ির সুঘ্রাণে তার মাথায় একটি বুদ্ধি এলো। এবার টোনা চিন্তা করলো, যদি এই খিচুড়ি আমরা আদা আদা খাই তাহলে আমার খিদা পুরোপুরি মিটবে না। কিছু না কিছু করে এই টুনিকে দূরে পাঠাতেই হবে, যাতে আমি পুরো খিচুড়ি একা খেয়ে ফেলতে পারি। দেখো টুনি, এখন এই খিচুড়ি অনেক গরম, আর তাছাড়া গরম গরম খিচুড়ি খেলে মুখ জ্বলে যাবে। এই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত খিচুড়ি ঠান্ডা না হচ্ছে ততক্ষণে আমরা গোসল করে আসি। আজকে এমনিতেই অনেক গরম পড়েছে আর ঘামও অনেক ঝরেছে, আর আমরা অনেক দূর থেকে খাবার আনার কারণে ক্লান্ত হয়ে গেছি। দেখো টুনি, খিচুড়ির সুঘ্রাণ দূর থেকে দূরে ছড়িয়ে পড়েছে। এমন না হয়ে যায় যে আমরা গোসল করতে গেলাম আর কেউ এই ফাঁকে খিচুড়ি খেয়ে নিল। এই জন্য একটা কাজ করি, প্রথমে আমি গোসল করে আসি, তারপরে তুমি যেও। এই বলে টোনা তাড়াতাড়ি গোসল করে চলে এলো। তারপর টুনি গোসল করতে গেল। এবার টোনা সব খিচুড়ি একা খেয়ে শুয়ে পড়লো। যখন টুনি গোসল করে এলো, সে দেখলো খিচুড়ির পাত্র খালি আর টোনা আরাম করে ঘুমিয়ে রয়েছে। টুনি সব কিছু বুঝে যায়। তখন সে টোনাকে বলল, ওঠো, তুমি কেন একাই সব খিচুড়ি খেয়ে ফেললে? তোমার কি একটুও লজ্জা করেনি? সকালে আমি না খেয়ে আছি আর তুমি একাই সব খেয়ে আরাম করে ঘুমিয়ে আছো। দেখো টুনি, আমি খিচুড়ি খাইনি, আমি তো গোসল করে এসে ঘুমিয়েছিলাম। আমার তো মনে হয় অন্য কোনো প্রাণী এসে আমাদের খিচুড়ি খেয়ে গেছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, আমি তোমার চাল বুঝে ফেলেছি। তুমি আমাকে গোসল করানোর বাহানায় দূরে পাঠিয়ে সব খিচুড়ি একাই খেয়ে ফেলেছো। না না টুনি, এটা মিথ্যা কথা, আমি সত্যিই খিচুড়ি খাইনি। তাহলে এক কাজ করি, কাক মামার কাছে যাই, এখন সে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, চলো। টোনা আর টুনি দুজনেই কাক মামার কাছে এলো। বলো টুনি, হঠাৎ কি মনে করে এলে? দেখো না কাক মামা, টোনা সব খিচুড়ি একাই খেয়ে ফেলেছে, কিন্তু এখন বলছে সে খিচুড়ি খায়নি। আমি খিচুড়ি খাইনি কাক মামা, টুনি আমার উপর ভুল দোষ দিচ্ছে। কিছুক্ষণ ভাবার পর কাক মামা বলল, আরে খিচুড়িকে ছাড়ো, তোমরা দুজন সকাল থেকে না খেয়ে আছো, আর আমার কাছে অনেক খাবার জমানো আছে, তোমরা সেসব খাবার খেয়ে নাও। হ্যাঁ কাক মামা, অনেক খিদা লেগেছে, খাবার দিন। টুনি খাবার পেয়ে খেতে লাগলো, কারণ সে ক্ষুধার্ত ছিল। কিন্তু টোনার পেট ভরা থাকার কারণে সে কিছু খেতে পারছিল না। বেটা টোনা, তুমি কেন খাবার খাচ্ছ না? মানে আমার পেটে অনেক ব্যথা। হা 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 হা। তো এখন কি ডাক্তার ডাকবো? হা 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 হা। তো দেখলেন তো, মিথ্যা কখনো চাপা থাকে না, তাই আমাদের মিথ্যা বলা উচিত না। বনের ধারে ছোট্ট একটা গ্রামে বাস করত টুনি। টুনি ছিল গর্ভবতী, সেজন্য সে অনেক আনন্দিত ছিল। কি টুনি, অনেক আনন্দিত মনে হচ্ছে। হ্যাঁ মগেন ভাইয়া, আমি গর্ভবতী। বলো কি, এটা তো অনেক আনন্দের সংবাদ। তোমার তো মা হবার অনেক ইচ্ছে ছিল, তাহলে সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, তাই মন থেকে আমি অনেক খুশি। কিন্তু টুনি, তোমার একটু সাবধানে থাকা উচিত। গ্রামের অবস্থা তেমন ভালো না। কেন, কিছু হয়েছে নাকি? শুনেছি গ্রামে একটা পাখি শিকারী এসেছে, তার যে পাখি ইচ্ছে সেই পাখিকে ধরে খাঁচায় বন্দি করছে। এ তো দেখছি নতুন বিপদ। বিপদ তো অবশ্যই, তোমার জন্য আমার চিন্তা বেড়ে গেল। একে তো তুমি পাখি, তার উপর আবার গর্ভবতী। শিকারি এলে তো তুমি ভালোভাবে উঠতেও পারবে না। তুমি চিন্তা করো না, যা কপালে আছে তাই হবে। আচ্ছা টুনি, আমি এখন গেলাম, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে পাশে গ্রামের মোড়ল মশাই পাখি শিকারীকে বলছে, শোনো, যে করেই হোক একটা টুনি পাখি ধরে আনবে। এত পাখি থাকতে টুনি পাখি কেন? আমার ছেলে কঠিন একটা রোগে আক্রান্ত, অনেক চিকিৎসা করেছি, কোনোভাবেই ভালো হচ্ছে না। তাই এক তান্ত্রিক বলেছে
টুনি পাখির মাংস খেলেই সুস্থ হবে আমার ছেলে। প্রান্তিক বুঝি আর পাখির নাম পেল না, শেষমেশ টুনি। এই পাখি যেই পাজির পাজি, কোনোভাবেই ধরা দিতে চায় না। তাই বলছিলাম অন্য কোনো পাখি হলে হয় না। মানে কি বলতে চাও তুমি? না পারলে বলো, আমি অন্য কোনো শিকারীকে এই দায়িত্ব দেই, কিন্তু আমার টুনি পাখি লাগবে। আমি কি না বলেছি নাকি? আমি তো পারবো, তবে যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন। বুঝিনি তো, টুনি পাখি শিকার করা বেশি কথা না। ঠিক আছে ঠিক আছে, টাকা আমি বাড়িয়ে দেব, তবে কাজটা তাড়াতাড়ি যেন হয়। ও আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ধরে নেন কাজ হয়ে গেছে। অনেক চেষ্টার পর একসময় টুনিকে শিকারী খাঁচায় বন্দি করে ফেলে। যাক, অনেক কষ্টের পর পাখিটাকে ধরতে পেরেছি। যাই, পাখিটাকে এখানে রেখে কিছু খেয়ে আসি। এই পাখির পিছে দৌড়াতে দৌড়াতে অনেক খিদা লেগে গেছে। যখন শিকারী খাবার খেতে যায় তখন রবিন চুপি চুপি এসে টুনিকে উদ্ধার করে। শিকারী এসে দেখে খাঁচায় পাখি নেই। তেমন সময় মোড়ল মশাই আসে। কোথায় পাখি, কোথায়? খবর পাঠালে পাখি ধরেছ? আসলে মানে 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 বাদ দিয়ে সোজাসুজি বলো, টুনি পাখি কোথায়? আমি টুনিকে ধরে খাঁচায় বন্দি করে রেখেছিলাম, কিন্তু আমি খাবার খেয়ে এসে দেখি খাঁচা খালি, টুনি নেই। টুনি নেই মানে? আমার সাথে মশকরা? দাঁড়া, আমি তোকে শুলে চড়ানোর ব্যবস্থা করছি। কত বড় সাহস আমার সাথে রসিকতা! বিশ্বাস করেন মোড়ল মশাই, আমি সত্যি টুনিকে ধরেছিলাম। আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্যদিকে টুনি তার জাদু শক্তি দিয়ে মোড়ল মশাই ছেলেকে ভালো করে দেয়। আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, আর সেই তুমি আমার ছেলেকে সুস্থ করে তুললে। আমি লজ্জিত, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আজকাল তো মানুষ ভুল করে স্বীকার করতে চায় না। তুমি ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছো, তাই আমি ক্ষমা করে দিয়েছি। নিজের ভালো চাওয়াটা খারাপ না, তবে যাতে অন্যের ক্ষতি না হয়। তুমি তোমার নিজের ছেলেকে বাঁচাতে অন্য দুটো প্রাণকে মেরে ফেলতে চেয়েছো, তা ঠিক না। আচ্ছা, আমি চললাম, ভালো থেকো। এক গ্রামে বিধবা চম্পা তার ছেলেকে নিয়ে ছোট একটা ঘরে থাকতো। তার এবং তার ছেলের অনেক কষ্টের দিন কাটতো। যতদিন চম্পা স্বামী বেঁচে ছিল সে রোজ কাজে যেত। চম্পা বাড়ির সমস্ত কাজকর্ম করত, কিন্তু তার স্বামী মারা যাবার পর তার জীবনের সবকিছু পাল্টে গেল। পাশের গ্রামে কোনো কাজ থাকলেই সেই কাজে যেতে পারতেন চম্পা। সেখান থেকে যা টাকা পেত সেই দিয়ে সংসার চলে যেত। একদিন চম্পা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, তখন কোথা থেকে জানি একটি টুনি পাখি উড়ে এলো। উড়ে আসা টুনি পাখিটি বাড়ির সামনে একটি পাথরে বসলো। এরপর টুনি চম্পাকে দেখে বলল, আমি পুরো জঙ্গলটা ঘুরে আসলাম, কিন্তু খাওয়ার জন্য কিছুই পেলাম না। তুমি কি আমায় কিছু খাবার দিতে পারবে? তা শুনে চম্পা টুনিকে একটা পেয়ারা এনে দিল। টুনি পেয়ারাটা খেয়ে উড়ে চলে গেল। পরের দিন টুনি আবারও আসলো এবং আবারও সে খেতে চাইলো। চম্পা আবারও তাকে খেতে দিল, সেই খেয়ে টুনি আবারও উড়ে গেল। এভাবে করে রোজে টুনি সেখানে খেতে আসতো এবং চম্পা তাকে একটা করে পেয়ারা খেতে দিত। পরের দিন টুনি আবারও আসলো এবং চম্পার কাছে খাবার চাইলো, কিন্তু আজকে টুনির খাওয়ার জন্য চম্পার ঘরে কিছুই ছিল না। আজকে তো তোমায় খেতে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নেই। কেন? আমি তো রোজ কাজে যেতাম, ওই টাকা দিয়ে আমার আর আমার ছেলের পেট চলতো, কিন্তু কিছুদিন ধরে আমার হাতে কোনো কাজ নেই। জমানো যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে। পাড়াপড়শি থেকেও অনেক টাকা ধার করে ফেলেছি, আর নতুন করে ধারও নিতে পারবো না। পরের চাকরির বেতন না পাওয়া পর্যন্ত আমাদের না খেয়ে থাকতে হবে। এখন তোমাকে কি করে খেতে দেবো বলো? তুমি মিথ্যে কথা বলছো, তোমার ঘরে অনেক টাকা আছে। হ্যাঁ, এতদিন ধরে তুমি এখানে আসছো, আমি রোজ তোমাকে খেতে দিই, ওগুলো তো তুমি খেয়ে নিতে। আর যখন বলছি আমার কাছে টাকা নেই, তুমি তো বিশ্বাসই করতে চাইছো না। উপকার করার এই মূল্য পেলাম আমি? তুমি মিথ্যে কথা বলছো, তোমার ঘরে টাকা আছে। বলছি তো টাকা নেই, যদি থাকে তুমি খুঁজে নিয়ে এসো। চম্পা রেগে গিয়ে এমনটা বলল। তুমি রেগে যাচ্ছ কেন?
আসো আমার সাথে। তখন টুনি ঘরের ভিতরে গিয়ে বলল, এই জায়গাটা খোঁড়ো। কি বলছো তুমি? ঘরের ভিতরে কি করে খুঁড়বো আমি? এখানটা খোঁড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চম্পা খোঁড়ার পর দেখি ওইখানে একটা সোনার মুদ্রা ভর্তি কলস। এটা তুমি কিভাবে জানলে? আর এটা আমার বাড়ির ভেতরে আসলো কিভাবে? আরে এই সোনা দানা সবই তো তোমার। যখন তোমার স্বামী বেঁচে ছিল তখন সে একটু একটু করে টাকা জমিয়েছিল। সেই টাকা যাতে কেউ চুরি করে না নেয়, এটা যাতে ভবিষ্যতে কাজে লাগে, সেজন্য এই মাটি খুঁড়ে ওই কলসটা পুঁতে দিয়েছিল। ও ভেবেছিল পরে তোমাকে কথাগুলো খুলে বলবে, কিন্তু তার আগে তো তোমার স্বামী মারা গেল। সেই জন্যই তো এখানে যে মুদ্রামূর্তি কলসি পোতা আছে তা তুমি জানতেই না। তিনি বেঁচে থাকাকালে যদি বলে যেতে পারতেন এখানে সোনা দানা রাখা আছে, তাহলে তোমাকে এত কষ্ট করে চলতে হতো না। স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন কষ্ট করে কিছু জমিয়ে রেখে যায়, তবে তা একজনের মৃত্যুর পর অন্যজনের কাজে লেগে যায়। কিন্তু জমিয়ে রাখা সোনা দানার কথা যদি অন্যজন না জানতে পারে, তাহলে তোমার মতো কষ্ট করে দিন চালাতে হয়। পরের দিন সকালে চম্পার ছেলে অনেক অসুস্থ হয়ে যায়। অনেক চিকিৎসার পরেও সে সুস্থ হয় না। তখন চম্পা অনেক চিন্তায় পড়ে যায়। আমার ছেলেকে সুস্থ করার কোনো উপায় কি তাহলে নেই? সকল কিছুরই কোনো না কোনো উপায় থাকেই, কিন্তু তোমায় কি করে বলি মা, এই উপায়টা একটু বেশি কঠিন। কি সেই উপায় যা করলে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে? 7 সাগর 13 নদী পেরিয়ে এক গহীন জঙ্গলে একটি আম গাছ আছে। সেই আম গাছের ফল খেলেই তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে, কিন্তু সে যে অনেক দূরের পথ এবং অনেক দুর্গম। সাধারণ মানুষ সেখানে যাওয়া এক কথায় অসম্ভব। জানি না মা, তোমার ভাগ্যে কি লেখা আছে। উপরালা তোমার মঙ্গল করুক। মন খারাপ করে চম্পা বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন টুনি তার সামনে আসে। কি হয়েছে আবার? তোমার চিন্তিত দেখাচ্ছে কেন? তখন চম্পা তাকে সমস্ত কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই আম এনে তোমার ছেলেকে সুস্থ করে তুলবো। কিন্তু সে যে অনেক দূরের পথ, তোমার বিপদও তো হতে পারে। এমনিতেই তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তুমি কোনো চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে টুনি, সাবধানে যেও। টুনি উঠতে উঠতে অনেক পথ পেরিয়ে ওই আম গাছের সামনে আসে। আম ভাই, আমাকে দয়া করে একটি আম দিবেন? আপনার আম খেলেই যে সুস্থ হবে চম্পার ছেলে। চম্পা, তোমার কি হয়? আসলে চম্পা হলো একটি মানুষ। সে আমার মতো পাখি না, সে আমার কিছুই হয় না, তারপরে সে আমার সব। যে তোমার কিছুই হয় না তার জন্য এতটুকু পথ পেরিয়ে এত দূরে এলে, তার মানে তুমি আসলে অনেক ভালো। ভালো মানুষের মর্যাদা মানুষ না দিতে পারলেও পশু পাখি বৃক্ষ তারা দিতে পারে। আমি তোমায় আমটা দেব, তবে একটা প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলেই আমটি পাবে। কি প্রশ্ন বলুন? স্বার্থ বড় নাকি ভালোবাসা বড়? আমার কাছে ভালোবাসা বড়, কারণ ভালোবাসা মানুষকে কাছে আনে আর স্বার্থ দূরে ঠেলে দেয়। ভালোবাসায় সুখ আছে, স্বার্থের মধ্যে তা নেই। এই যে আপনি মানুষকে বাঁচার জন্য অক্সিজেন দেন, ফল দেন, কাঠ দেন, কিন্তু আপনি তো তাদের থেকে কিছুই চান না, কারণ আপনি তাদের ভালোবাসেন। তাই সেখানে স্বার্থের চিন্তা আসে না। প্রকৃত ভালোবাসা যে কি আনন্দ, যা মন থেকে যারা ভালোবেসেছে তারাই বোঝে। আমি মুগ্ধ তোমার কথা শুনে। ক্ষণিকের দুনিয়ায় মৃত্যু যে সবারই নিশ্চিত, তাহলে কেন এত স্বার্থ খেলা, কেন এত আহাজারি? স্বার্থবোধের মন কখনো তৃপ্ত হয় না। কি যেন নেই তাই মনে হয় তাদের সব সময়। ভালোবাসায় রয়েছে পূর্ণতা। একটা মা তার সন্তানকে যেমন স্বার্থ ছাড়া ভালোবাসে, তেমনি যদি সবাই একে অপরকে ভালোবাসতো, তাহলে পৃথিবীটা স্বর্গরাজ্য হয়ে যেত। এই নাও আম, তুমি ভালো থেকো টুনি বন্ধু। এভাবেই মানুষকে ভালোবেসে যেও। আপনিও ভালো থাকবেন গাছ বন্ধু। এভাবে মানুষকে ভালোবেসে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন আশা করি। টুনি আম নিয়ে চম্পার বাড়ি আসে। আম খাওয়ার ফলে চম্পার ছেলে সুস্থ হয়ে যায়। তুমি এত ভালো কেন? তুমি আজ যা করলে তা আমি কোনোদিনই ভুলবো না। আমার
আমার থেকে তুমি আরো বেশি ভালো। তোমার চরম অভাবেও আমায় তুমি খাবার দিতে। তুমি তো পারতে আমায় তাড়িয়ে দিতে, কিন্তু তুমি তা করোনি, কারণ তুমিও যে অনেক ভালো। তুমি তোমার স্বার্থের চিন্তা না করে ভালোবাসা দেখিয়েছো। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভালোবাসা বড় নাকি স্বার্থ বড়? কমেন্ট করে জানিয়ে দিন।